আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? জি। আপনাদের কোনো আপডেট আছে আর্নিং এর? কি আর করা, বেকার থাকলে তো মানুষ পয়সাই কুড়ায়। দেখেন না, যারা আপনারাও বলছিলেন, আমি শুনছিলাম যে যারা ফ্রেশার বেকার, তারা স্টুডেন্ট লাইফ থেকেও বাজে সময় বেকার লাইফ। তো কাজ পাওয়ার কাজ পাওয়ার আগ মুহূর্তটা অনেকটা সেরকমই। আপনারা জব করেন কারা কারা? সবাই স্টুডেন্ট বাদ দিয়ে কি বাকি? হোম অফিস নাকি ফিজিক্যাল গিয়ে অফিস করতে হয়? আচ্ছা আচ্ছা। অফিস বাসায় নিয়ে আসা আসলেই অনেক প্যারার কাজ, সব সময় কাজ করতে। হুম। পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তাহলে কোনো আপডেট নাই আপনাদের আর্নিং এর? কোনো জায়গাতেই কোনো আপডেট নাই? আচ্ছা, আমরা সবাই তাহলে একদিন আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলি, সবাই ক্লাসে। আপওয়ার্কে যেতে হবে, না হলে যদিও আপওয়ার্কটা অ্যাডভান্স হয়ে যায়, কিন্তু তারপরও আমি বলবো, যদি সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরও দুইজন তিনজন আপওয়ার্কে জব পেতে পারি, সেটাও অনেক ভালো একটা বিষয় হবে।
আপওয়ার্ক সবচেয়ে বেশি অ্যাডভান্স, ফ্রিল্যান্সারও মোটামুটি বলা যায় অ্যাডভান্স। আচ্ছা, আমি এটা একটু নোট করে রাখি। জাকারিয়া ভাইয়ের কি অবস্থা আপওয়ার্ক নিয়ে পড়াশোনা? আরো একদিন পড়াশোনা করেন আপওয়ার্ক নিয়ে, আপনি সব গ্রুপের সবাইকে হেল্প করবেন। জি। আর মাইক্রো ওয়ার্কার্সে কি অবস্থা আপনাদের পয়সা কুড়ানোর কাজ? জি। আসলে মাইক্রো ওয়ার্কার্স এর কাজের কোনো মানে ভেরিয়েশনের কোনো অভাব নেই, যে কারণে আসলে কত রকম কাজ আমরা দেখব। এটা উম, আমার মনে হয় কি আপনারা একটু করেন, আহ, যে যে টাইপের কাজ করতে পারছেন না ওই টাইটেলটা লিখে ইউটিউবে সার্চ করেন, গুগলে সার্চ করেন যে ওয়েটা কি, তাহলে এটা হেল্প হবে। শুধু ওই স্পেসিফিক ওই টাইপটা লিখে দেখবেন কেউ না কেউ ভিডিও তৈরি করে রেখেছে, তো যেটা আমাদের জন্য হেল্প হবে। ঠিক আছে, কারণ এখানে অনেক ভেরিয়েশন, তো এই ভেরিয়েশন কাজ যদি আমরা করতে থাকি দেখাতে থাকি আমাদের ক্লাস টাইমগুলো চলে যাবে। আর এই কাজগুলা খুব হিজিবিজি কাজ আমার কাছে যেটা মনে হয়, এটা করা এটা করা এটা করা, এক এক কাজ এক এক রকম। তো আহ, এখানে আপনি একটু ওইভাবেই ট্রাই করেন আর কি, আশা করি পারবেন। আর গ্রুপে অনেকেই তো কাজ করে, গ্রুপের হেল্প নেন, তাহলে অনেকটাই হেল্প হবে। আর যে কোনো প্রবলেম হইলে সেটা আপনি একটু গ্রুপে স্ক্রিনশট দিয়ে করেন, পাবলিশ করেন, তাহলে আমি আমি হয়তো এই প্রবলেমটা দেখে যদি আমার জানা থাকে আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আপনাদের যে কম্বাইন গ্রুপ আছে ওই গ্রুপে পোস্ট করেন দরকার হইলে, যাতে করে যে কেউ এখান। না, ফাইবারের সাথে আসলে রিলেট যদিও নামের সাথে একটু, হ্যাঁ নামের সাথে যদিও কিছুটা মিলে, বাট আসলে ফাইবারের কাজ মাইক্রো ওয়ার্কারের কাজ টোটালি ভিন্ন জিনিস, দুইটার কাজ দুই রকম হয়। তো এই কারণে আর কি এটার সাথে এটার কোনো রিলেশন ওইভাবে থাকে না। ঠিক আছে, তো এটা আপনি আলাদাভাবেই, যেহেতু কাজ আসছে না বলা যেতে পারে এজন্যই করছেন। আলটিমেট আমি কখনোই বলি না যে মাইক্রো ওয়ার্কারে পার্মানেন্টলি আপনারা কাজ করেন এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং, এটা আমি বলবো না। এটা আই থিঙ্ক কেউই বলবে না। এটা হচ্ছে ফ্রিল্যান্সার হওয়ার জন্য প্রথম ধাপ হিসেবে বলা যেতে পারে, যে আমরা প্রথম দিকে কাজ পাওয়াটা আমাদের জন্য কঠিন, সো বসে না থেকে যাতে কিছুটা আর্নিং আসে এজন্য কাজ করা। তো আপনারা একটু নিজেরা চিন্তা করেন যে কে কতটুকু মাইক্রো ওয়ার্কার্সে সময় দিয়েছেন। ধরেন একটা কাজ যখন আপনি পাবেন,
সবাইকেই বলছি যে সাপোজ ধরেন ফাইবারে একটা কাজ পেলেন, তো ওই কাজটা আপনাকে মিনিমাম 5-6 ঘন্টা সময় ধরে করতেই হবে। $10 বা $15 একটা কাজ যদি হয়, তো 5 ঘন্টা বা 7 ঘন্টা যদি করেন তাহলে ওই আর্নিংটা আসে, যেটা মাইক্রো ওয়ার্কারের তুলনায় অনেক বেশি। বাট মাইক্রো ওয়ার্কারে যদি আপনি রেগুলার 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় দেন, হতে পারে যে প্রথম দিকে আপনি 2 ঘন্টা সময় দিলেন, খুব একটা সাকসেস আনতে পারলেন না, যে 2 ঘন্টা সময়ের মধ্যে মাত্র আপনার কয়েক সেন্ট আসলো, বাকি বাকি কাজগুলা হচ্ছে না। বাট এভাবে কয়েকদিন ট্রাই করলে দেখবেন যে কাজগুলা বুঝতে পারছেন, এক সময় পরে আপনার একটা আর্নিং আসা শুরু করেছে। বাট প্রথম দিক থেকেই যে সবগুলা অ্যামাউন্টে যোগ হবে ব্যাপারটা এমন না। কিছু কাজ করতে গিয়ে হবে না, কিছু কাজ হচ্ছে সাকসেস আসবে না, রিভিউতে থাকবে, বায়ার একসেপ্ট করবে না। এটা মেনে নিতে হবে, এটা খুব স্বাভাবিক বিষয় মাইক্রো ওয়ার্কার্সে। এটাকে মনে করবেন প্রথম দিকে যে আপনি ফ্রিতে কাজ করছেন, যতটুকু আসছে ততটুকু বোনাস। কিছুদিন যাওয়ার পরে যখন ওয়েগুলো বুঝতে পারবেন, যদিও এখানে ধৈর্যের বিষয় আছে, আমি এটা মানি। মাইক্রো ওয়ার্কার্স অনেক ধৈর্যের একটা কাজ। এখানে আপনার $10 করতে গেলেই দেখা যায় যে অনেক পরিশ্রম করতে হয়। তো এই বিষয়টা মাথায় রেখেই কাজ করেন অ্যাটলিস্ট। আমার আপনাদের ব্যাচের আগে একজন ছিল, তার সে হচ্ছে আপওয়ার্কে $100, না ফাইবারে $100 উপরে কাজ করেছে, পাশাপাশি যখন কাজ থাকতো না মাইক্রো ওয়ার্কার্সে কাজ করতো। আমাকে গতকালকে নক দিয়েছে যে তার আহ, প্রায় $20 মতো হয়েছে। ঠিক আছে, অবসর সময়ে জাস্ট কাজ করতো, যে সে উইথড্র করবে। তো তার কিন্তু ক্রাইটেরিয়ার মধ্যে এটা ছিল না, বা এই যে কোর্সের যে ক্রাইটেরিয়া $100 আর্ন করতে হবে এটা ছিল না, তারপরে সে বসে বসে এটা করেছে প্রথম দিক থেকেই। একটা সময় 1 মাস, সম্ভবত 1 মাসের সময়কালীন সে এটা করেছে, যদিও ওইভাবে সিরিয়াসলি করে নাই, যে কারণে এত বেশি হয়নি। তো অনেকেই করছে এটা। তো আমিও বলবো যে সময় নিয়ে নিয়ে করেন, কিছুটা আর্নিং হলে আপনাদের কিছুটা এগিয়ে যাওয়া হবে। এবং এখানে আপনি $10 হলেই টাকা তুলতে পারবেন। আর আপনাদের যদি ডলার তুলতে অসুবিধা হয়, সেই জায়গায় আমি আই থিঙ্ক আপনাদেরকে হেল্প করতে পারবো, সমস্যা হবে না। এই এই জায়গায় কোনো প্রবলেম নাই। আর আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তো আপনারা নিজেরাই করতে পারবেন, এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তো ব্যাংক অ্যাকাউন্ট কি সবার আছে কিনা? ব্যাংক অ্যাকাউন্ট, পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এগুলা কি রেডি করেছেন সবাই? আচ্ছা আচ্ছা। তো পেওনিয়ার অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি পেওনিয়ার অ্যাকাউন্ট সবাই করে ফেলবেন। এটা পরবর্তীতে দরকার হবে, যে আপনার অ্যাকাউন্টে টাকাটা গেলে যাতে স্মুথলি সেটা আবার বের করতে পারে। আর পেইড রিভিউ এর বিষয়টা, আপনার যদি পেওনিয়ার অ্যাকাউন্ট না থাকে তাহলে ওই জায়গাতে হেল্প করা সম্ভব হবে না। কারণ আমরা চাই না যে আপনি হচ্ছে আহ, টাকাটা আপনার অ্যাকাউন্টে আটকে থাকুক, এটা আপনি সেটা আপনার লস। এবং পরবর্তীতে প্রবলেম হইলে মনে হবে যে আমি কোর্সে গিয়ে আমার আরো ক্ষতি হয়েছে। তো এ কারণে আমি বলবো যে আপনাদের এই প্রসেসটা ক্লিয়ার রাখা উচিত, স্মুথ রাখা উচিত, যে আপনাদের পেওনিয়ার অ্যাকাউন্ট আছে অ্যাটলিস্ট, এবং টাকাটা অ্যাকাউন্টে গেলে যাতে এটা তুলতে পারে। যদিও কয়েকদিন তারা টাইম নেয় টাকাটা আপনার অ্যাকাউন্টে আসার জন্য, বাট অ্যাকাউন্ট মেথড যদি অ্যাড থাকে তাহলে এই টাইমটা আসলে কোনো প্রবলেম ক্রিয়েট করে না। তো এই কারণে আমি সবাইকেই বলবো ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে সেটা করেন, আর যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে পেওনিয়ার অ্যাকাউন্ট করেন। পেওনিয়ার অ্যাকাউন্ট করতে কোথাও যেতে হবে না, অনলাইনে আপনি একটি ফর্ম ফিল আপ করবেন, তথ্যগুলা ঠিক মতো দেন, দেখবেন একদিনের মধ্যে অ্যাপ্রুভ করে দিবে। এবং পেওনিয়ার অ্যাকাউন্ট নিয়ে প্রচুর ভিডিও আছে ইউটিউবে, 2-3টা ভিডিও দেখে আইডিয়া নিয়েই করতে পারবেন। এখানে আহ, বলা যেতে পারে যে যে কোনো একটা প্ল্যাটফর্মে আইডি খোলার মতোই কিছু বিষয়, জাস্ট একটু
ভালোভাবে ইয়ে করতে হয়, যে নামটা দিবেন, অ্যাড্রেসটা ঠিক মতো দিবেন, ব্যাংক অ্যাকাউন্ট নেম চাইবে ওইটা দিবেন, আর আপনার ভোটার আইডি ছবি, একটা পরিষ্কার ছবি, পাসপোর্ট সাইজের ছবি বা ভোটার আইডি, এটা দিলেই আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দেবে। বাংলাদেশ থেকে এই একটা মেথডই সবচেয়ে ভালো, যেটা খুব স্মুথলি আপনাকে করে দিবে পেওনিয়ার। তো এটা করেন, এটা দিয়ে সব জায়গা থেকে আপনি মানি উইথড্র করতে পারবেন, কোনো প্রবলেম নেই, এই একটা মেথডে এক্ষেত্রে আপনার মানি উইথড্রর কোনো ঝামেলা থাকলো না। তো এজন্য বলবো সবাই এটা করেন, অ্যাটলিস্ট রেডি হয়ে থাকেন, আপনাদের ক্লাস অলরেডি শেষের দিকে, যাতে করে যে কোনো সময় আপনারা এই বিষয়গুলা করতে পারেন। ওকে। কার্ড আপাতত নিবেন না, কার্ড নিলে ওদের চার্জটা একটু বেশি দিতে হয়। কার্ড আপাতত, হুম, কার্ড আপাতত দরকার নাই, আপাতত আপনি অ্যাকাউন্টটাই করেন, জাস্ট একটা পেমেন্ট আনার মাধ্যম হিসেবে ইউজ করেন। আপাতত আমি এটাই বলবো, শুরুতেই কার্ড টার্ড নেওয়া ঝামেলা হয়ে যাবে, ওইটা আপনি পরে নিতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? আর কার্ডে চার্জ বেশি। ওকে। আচ্ছা, আর্টিকেল রাইটিং নিয়ে গতদিন আমরা কথা বলছিলাম, তো আজকে কিছু বিষয় আমরা দেখব। আচ্ছা, আপনাদের একটা কথা সম্ভবত বলা হয়নি, আমি প্রথম দিকে অবশ্য বলেছিলাম যে আপনাদের এসইও একটা পার্ট অফ অন পেজ এসইওর পার্টটা শিখতে গেলে ডোমেইন এবং হোস্টিং দরকার হবে। আমি প্রথম দিকে এই বিষয়গুলো নিয়ে ক্লাস নিতে চেয়েছিলাম, বাট পরবর্তীতে কিছু কারণে আর আমি ওইদিকে কন্টিনিউ করি নাই। তো আমাদের যেহেতু আজকে আর্টিকেল রাইটিং এর মোটামুটি ধারণাটা আমরা নিয়ে এটা শেষ করব। আমাদের এসইও পার্টে যে অন পেজ এসইওর যে পার্টটা আছে, এখানে ডোমেইন এবং হোস্টিং, অর্থাৎ নিজের একটা প্র্যাকটিসের জায়গা দরকার হবে, না হলে ওইভাবে কনফিডেন্স পাবেন না কাজ দেখে, শুধুমাত্র ক্লাস দেখে। তো এই জায়গায় আপনারা কি করবেন বলেন তো আমাকে একটু। আচ্ছা, গুড ডোমেন হোস্টিং থাকলে সমস্যা নেই। আচ্ছা, ওকে। ওকে, ফাইন। আর বাকিদের কি অবস্থা? ও, এখনো আছে? আচ্ছা, তাহলে তো ভালো। আহ, আচ্ছা, ভালো তাহলে, আর তো প্রবলেম নেই। 48 এর কি অবস্থা বলেন তো? তাহলে আপনারা কি করছেন, এটা নিয়ে কি চিন্তা করছেন? তা- তাহলে আলোচনা করেন, আর নেম চিপ থেকে ডোমেইনটা নেওয়ার ট্রাই করেন, ডোমেইন এবং হোস্টিং নেম চিপ থেকে নেওয়ার ট্রাই করেন। আর ডোমেইন হোস্টিং যদি কেনার ব্যাপারে কোনো হেল্প দরকার হয় আমাকে জানাবেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে তো আপনাদের ক্লাস নিতে কিছুটা সুবিধা হবে, কারণ অনেকেরই এই ব্যাপারটা আছে। আচ্ছা, তো আর্টিকেল রাইটিং এর কিছু বিষয়, যে এসইওর কিছু রিকোয়ারমেন্টস আছে, যে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল রাইটিং কি কি বিষয় মেনটেন করতে হয়, যদি আপনারা
কেউ একটু শেয়ার করতেন গতকালকে যে পয়েন্টগুলো নিয়ে আমি কথা বলেছিলাম তার আলোকে। কিছু মনে আছে? বলেন। ওকে। আর আচ্ছা, আচ্ছা, আর কিছুই মনে নেই। আচ্ছা, আরেকজন বলেন। আচ্ছা, আর কেউ? আপনি অনেকগুলা পয়েন্ট বললেন, এর সাথে আর কেউ? সামি ভাই বলেন, আপনার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। না, সামি ভাই বলেছি। সাইদ সামি, আপনি কি আছেন? আমি নাই। ওকে। আর্টিকেল রাইটিং নিয়ে কেউ কাজ করেছেন কিনা আগে, বা ইন্টারেস্ট ফিল করেন কিনা আর্টিকেল রাইটিং নিয়ে কাজ করতে? আপনার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করেন, কিভাবে আর্টিকেল রাইটিং করতেন সাবরিনা আপু। আচ্ছা। জি।
ওকে, ভালো। আচ্ছা, আর্টিকেলের মধ্যে কিছু বিষয় থাকবে, যেমন হেডিং। গতকাল আমরা দেখেছিলাম H1, H2, H3, এগুলা হচ্ছে হেডিং এর এক একটা টাইপ। নর্মালি H1টাই ব্যবহার করা হয় এবং সাব হেডিং এর ক্ষেত্রে H2টা ব্যবহার করা হয়। তো H1 এবং H2 কোনটা কিভাবে বুঝবো? আসলে এখানে আপনার যদি আমরা ডিরেক্ট ওয়েবসাইটে দেই তাহলে এটা H1 H2 সিলেক্ট করে দিতে পারি, বাট ক্লায়েন্টের ক্ষেত্রে দিলে আমরা লিখে দিতে পারি যে হেডিং 1 বা হেডিং 2, এর বেশি কিছু করতে হবে না। এরপরে আমরা যে আর্টিকেলটা নিয়ে কথা বলবো সে আর্টিকেলটা অবশ্যই একটা টপিকের উপর হবে। গতকাল আমি বলেছিলাম যে আমরা চেষ্টা করব যে একটা টপিক কভার করার জন্য। এখন কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে আর্টিকেল রাইটিংটা অনেক বেশি জনপ্রিয় বা অনেক বেশি ইফেক্টিভ বলা যায় এসইওর ক্ষেত্রে। ইভেন আমার যেটা মনে হয় এর মার্কেটটা আর কিছুদিন পরে আরো অনেক বড় হবে, কারণ অনলাইন যত কোম্পানি আসছে এদের আর্টিকেল দরকার র্যাঙ্কে আসার জন্য। এর বিকল্প তেমন একটা নাই বললেই চলে। তো আর্টিকেল কেন দরকার? কারণ একটা আর্টিকেলই পারে একটা ওয়েবসাইটকে ব্যাকলিঙ্ক করাতে। আর একটা ব্যাকলিঙ্ক মানে ওই ওয়েবসাইটের র্যাঙ্কিং এর জন্য অনেক বেশি হেল্প হওয়া। তো আসলে ব্যাকলিঙ্ক কিভাবে কাজ করে, ব্যাকলিঙ্ক নিয়ে আমাদের ক্লাস আছে যদিও, তারপরেও এখানে একটু বলি যে ধরেন একটা ভালো অথরিটি ওয়েবসাইট, স্ট্রং ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আপনার একটা আর্টিকেল দেওয়া আছে এবং ওই আর্টিকেলের মধ্যে একটা লিংক দেওয়া আছে, যে লিংকটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিংক। আর সেই লিংক যদি ডু ফলো হয়, লিংক আসলে এখানে ব্যাকলিংকের বিষয়ে নো ফলো ডু ফলো চলে আসে। তো নো ফলো ডু ফলো কি সেটা আমরা ব্যাকলিংকে জানবো। জাস্ট ওই ব্যাকলিংক যদি ডু ফলো হয়, দ্যাটস মিন ওই ওয়েবসাইটটা আপনার লিংকটাকে কি করছে, আপনার লিংকটাকে হচ্ছে বলা যায় যে মেনশন করছে বা আপনার লিংকটাকে প্রায়োরিটি দিচ্ছে। তো গুগল অ্যালগোরিদমে যখন একটা ভালো ওয়েবসাইট কোনো লিংক, ওয়েবসাইটে কোনো লিংক থাকে বা আর্টিকেলে কোনো লিংক থাকে, দ্যাটস মিন ওই ওয়েবসাইটটা যখন ওই লিংককে প্রেফার করে, এটা গুগল র্যাঙ্কিং এর জন্য অনেক বেশি হেল্প করে। ঠিক আছে? তো এই জায়গাগুলোতে র্যাঙ্কিং এ আসা সহজ হয় এবং ট্রাফিক জেনারেট করা সহজ হয় এবং এটা লং টার্ম একটা ইফেক্ট ফেলে। আমরা যদি অ্যাডে যাই, পেইড অ্যাডে যাই, হয়তো শর্ট টাইমে আমরা কিছু রেজাল্ট পেতে পারি, ট্রাফিক পেতে পারি, আমাদের অ্যাড শেষ হয়ে গেলে আবার আমরা আগের মতোই ফিরে যাই। বাট এসইও ব্যাপারটা কিন্তু এটা না। এসইও ব্যাপারটা হচ্ছে আপনি একটা র্যাঙ্কিং এর রেজাল্ট থেকে আপনি হিউজ ট্রাফিক পেতে পারেন এবং যতদিন না ওই কিওয়ার্ডে আরো ভালো কেউ কোনো কন্টেন্ট নিয়ে আসছে, ততদিন পর্যন্ত দেখা যাবে যে আপনার রাজত্ব, বা আপনি ফ্রিতে এই জায়গা থেকে, এই রেজাল্ট থেকে বা এই রেজাল্টের মাধ্যমে ট্রাফিক পাচ্ছেন। তো এখানে আমরা যখন কোনো একটা টপিক নিয়ে কথা বলবো তখন চেষ্টা করবো ওই টপিকটা কভার করার জন্য, বা একটা আর্টিকেলকে আমরা একটা টপিকে ফোকাস করব, ভিন্ন ভিন্ন কোনো টপিক না, যে কোনো একটি স্পেসিফিক। বায়ার আপনাকে যদিও বলে দিবে যে তুমি এই কিওয়ার্ডে আমাকে একটা আর্টিকেল দিয়ে দাও। প্রথমে আমাদের কিওয়ার্ড রিসার্চ করে নিতে হয় আর্টিকেল রাইটিং এর আগে, বাট এখানে আমরা সুবিধাটা পাবো বায়ার আমাকে দিয়ে দিবে। যদি আপনার নিজের ওয়েবসাইটের জন্য হয় সেক্ষেত্রে আপনার হয়তো কিওয়ার্ড রিসার্চ করে নিতে হতে পারে, বাট এই জায়গাতে জাস্ট বায়ার যে টপিকটা দিয়ে দিবে ওই টপিকটাকে একটু আপনি
রিসার্চ করে নেবেন যে একটু মডিফাই করা যায় কিনা। যেমন বায়ার দিল হচ্ছে মনে করেন যে গেমিং মাউস, এটার উপর আপনার একটা আর্টিকেল লিখতে হবে। এটা তো লং টেল কিওয়ার্ড হিসেবে ধরা যায় না। আপনি কি করলেন, আরেকটু রিসার্চ করে বের করলেন, মনে করেন যে গেমিং মাউস থেকে বেস্ট গেমিং মাউস ইন নিউ ইয়র্ক, যদি বায়ার ওই এলাকার হয়, এরকম একটা কিওয়ার্ড আপনি সিলেক্ট করলেন। বা টপ 10 গেমিং মাউস ইন হচ্ছে ইন দ্য ওয়ার্ল্ড, বা ইন দ্য ওই কান্ট্রির নাম দিলেন, ইন দ্য হচ্ছে ইন ইউকে বা ইউএসএ, এরকম মেইন কিওয়ার্ডটাকে আপনি কিছু এক্সটেন্ড করে এটা লং টেল কিওয়ার্ডে নিয়ে তারপর ওই টপিক অনুযায়ী আপনি একটা আর্টিকেল লিখলেন। তো এটা হতে পারে। এরপরে হচ্ছে হাইলাইট করা, যে আমরা আসলে কোনটাকে হাইলাইট করব। অনেক সময় দেখা যায় যে একটা টপিক নিয়ে কথা বলার সময় বা কোনো একটা কন্টেন্ট লেখার সময় আমরা যে টপিকটা নিয়ে কথা বলছি ওই টপিকটা বাদ দিয়ে অন্য কিছু হাইলাইট করে ফেলছি বা অন্য কিছু হাইলাইট হচ্ছে। তো আম, এখন এই ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখা, যে আমরা কোন ব্যাপারটাকে হাইলাইট করছি, আমরা কি টপিকের মধ্যেই আছি নাকি টপিক থেকে বের হয়ে যাচ্ছি। সো এটা হাইলাইট করা। তারপর হচ্ছে সাবটাইটেল। সাবটাইটেলটা আমরা আসলে দেখব যে এটা বেসিক্যালি অন পেজ এসইওর যখন ওই সাইটে আমরা কোনো একটা কন্টেন্ট পাবলিশ করব তখন এটা চলে আসবে। তারপর ক্লোজিং ফরম্যাট একটা আর্টিকেল লেখার পরে ক্লোজ করে দিতে হবে, এবং সেটার একটা ফরম্যাট যে আমরা হচ্ছে কোনো একটা কিছু লিখলাম, লেখার শেষের দিকে কিছু কথাবার্তা লিখে থাকি এটা শেষ করার জন্য। এবং এই জায়গাতে আপনি যেটা করতে পারেন, আমরা অনেক ক্ষেত্রেই যেটা দেখি যে আপনার এই রিলেটেড কোনো আর্টিকেল থাকলে আপনি সেটাকে মেনশন করতে পারেন, এবং একটার সাথে আরেকটা আর্টিকেলের একটা কানেকশন ঘটবে এই জায়গাতে। যদি আপনার পার্সোনাল কোনো ব্লগ হয় বা অন্য কোনো ক্লায়েন্টের ব্লগে কাজ করে থাকেন বা আর্টিকেল নিয়ে কাজ করে থাকেন, আমরা এটা খুবই দেখি যে একটা আর্টিকেলের মধ্যে যখন আমরা পড়া শেষের দিকে যাই তখন সে ওই রিলেটেড অন্য কোনো একটা আর্টিকেলকে প্রেফার করে। তো এটা হতে পারে, অন্য কোনো প্রোডাক্টকে প্রেফার করতে পারে বা অন্য কোনো ওয়েবসাইটকে প্রেফার করতে পারে। তো এটা হতে পারে, তো এই অপরচুনিটিগুলো নেওয়ার ট্রাই করা। আচ্ছা, এরপরে কিওয়ার্ড ডেনসিটি নিয়ে আমরা অলরেডি কথা বলেছি গতকাল, যে 1 থেকে 4% হচ্ছে ন্যাচারাল। তো এটা আমরা ব্যবহার করব। আর কিওয়ার্ড ডেনসিটি কেন বাড়ে, সেটা হচ্ছে কিওয়ার্ড স্টাফিং এই কারণে বাড়ে। তো কিওয়ার্ড ডেনসিটি বের করার জন্য বেশ কিছু টুল আছে। তো এর মধ্যে থেকে আমি যদি একটু দেখি যে আসলে কিভাবে আমরা কিওয়ার্ড ডেনসিটি দেখতে পারি, বুঝতে পারি। কিওয়ার্ড ডেনসিটি টুল।
আচ্ছা, কিওয়ার্ড ডেনসিটি বা কিওয়ার্ড স্টাফিং। আচ্ছা, আমি এসইও এসইও রিভিউ টুল। তো এসইও রিভিউ টুলে অনেকগুলা কাজ আমরা করতে পারি। এখানে আমরা টেক্সট ইনপুট দিয়েও দেখতে পারি, তারপর হচ্ছে যে কোনো ইউআরএল ইনপুট দিয়ে আমরা দেখতে পারি। জাস্ট আমি একটু লিখি যে একটা আর্টিকেল লিখি যে বেস্ট ওয়াশিং মেশিন ইন ইউকে। এবং আমরা যদি এখান থেকে এই ওয়েবসাইটগুলোর ডোমেইন অথরিটি অনেক ভালো। একটু সমস্যা করছে। মনে করেন এটা আমরা নিব, নেয়ার পরে হচ্ছে জাস্ট এখানে আমরা লিঙ্কটা দিয়ে দেই। আচ্ছা, সরি, আমার টেক্সটের জায়গাতে লিঙ্ক চলে গিয়েছে। সো এই টুলটা আমাদেরকে ডেনসিটি দেখায়। দেখেন, মেশিন এই কিওয়ার্ডের ফ্রিকোয়েন্সি এবং ডেনসিটি কেমন সেটা দেখাচ্ছে 4%। তো ওভারঅল দেখা যাচ্ছে যে কোনো কিওয়ার্ডের ডেনসিটি খুব খারাপ না, সবগুলোই 4 এর নিচে। এরকম আর্টিকেল বলা যায় যে কমই আছে। যে গ্রেট, নো সাইন অফ কিওয়ার্ড স্টাফিং, ওভার অপটিমাইজ। দ্যাটস মিন 4% এর নিচে থাকলে, যদিও টুল অনুযায়ী কিছুটা ভ্যারি করে, বাট এই আর্টিকেলের ক্ষেত্রে কোনো ধরনের কিওয়ার্ড স্টাফিং হয়নি, ওভার অপটিমাইজড না। তো আমরা যদি কিওয়ার্ড স্টাফিং
বেশি ব্যবহার করি তাহলে সেটা ওভার অপটিমাইজড হয়ে যাচ্ছে। আমরা এখানে যখনই কোনো আর্টিকেল লিখবো, আর্টিকেল লেখার পরে আপনি সেই আর্টিকেলটা এখানে ইনপুট টেক্সট ইনপুট করেও একটু দেখে নিতে পারেন যে কোন কোন কিওয়ার্ডের জন্য আপনার কিওয়ার্ড স্টাফিংটা হচ্ছে বা ডেনসিটিটা বেড়ে যাচ্ছে। এটা একটা ওয়ে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আচ্ছা, আমি টুলটা আপনাদেরকে দিয়ে দিই। এটাও আরেকটা টুল যেটা কিওয়ার্ড ডেনসিটি আমরা বের করতে পারি। আচ্ছা, ওয়ার্ড স্ট্রিম এটা না, এখানে জাস্ট আমি কিওয়ার্ড ডেনসিটি কিওয়ার্ড স্টাফিং নিয়ে জাস্ট সোর্স করা আছে, আমি এটাই আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স। তো কিওয়ার্ড প্রমিনেন্সটা কি? কিওয়ার্ড প্রমিনেন্স হচ্ছে যখন আপনি হচ্ছে আপনার টাইটেল, ডেসক্রিপশন বা হেডার ট্যাগ এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কিওয়ার্ড দিচ্ছেন, ইম্পর্টেন্ট কিওয়ার্ডের ফ্রেজ দিচ্ছেন, তাহলে সেটা কি হচ্ছে, সেটা আপনার কিওয়ার্ড এই ধরনের কিওয়ার্ডগুলোকেও র্যাঙ্কিং করতে হেল্প করছে। এখানে খুব সহজভাবে চিন্তা করলে আমরা আমাদের যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে সেটা আমাদের টাইটেলে রাখবো, সেটা আমাদের ইউআরএল এ রাখবো এবং ফার্স্ট প্যারাতেই রাখবো। প্রথম যে প্যারা এটা অনেক ইম্পর্টেন্ট, যে প্রথম প্যারাতে আমাদের টার্গেটেড কিওয়ার্ড আছে কিনা এবং পাশাপাশি কিছু সিমিলার ফ্রেজ হতে পারে বা হচ্ছে সিনোনিম কিছু ওয়ার্ড আমরা রাখতে পারি এই জায়গাগুলোতে। এগুলা খুব বেশি হেল্প করে আমাদের হচ্ছে আর্টিকেলটাকে অপটিমাইজ করার জন্য। এরপরেও যদি আমরা কিওয়ার্ড প্রক্সিমিটি দেখি, কিওয়ার্ড প্রক্সিমিটিটা হচ্ছে, মনে করেন আপনি একটি কিওয়ার্ড নিলেন, এখানে জাস্ট একটা এক্সাম্পল আছে, যেমন হচ্ছে এখানে একটা এক্সাম্পল যদি আমি দেখাই, আচ্ছা আমি আলাদাভাবেই দেখাচ্ছি। মনে করেন আমি এখানে লিখি, মনে করেন হচ্ছে আমার একটা এক্সাম্পল হচ্ছে বেস্ট ওয়াশিং মেশিন ইউকে। তো এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, বা এই কিওয়ার্ডে আমি আর্টিকেল লিখব। তো এখন আমি আর্টিকেল লেখার সময় বেস্ট ওয়াশিং বেস্ট ওয়াশিং মেশিন এটা লিখতে গিয়ে আমি লিখলাম যে বেস্ট হচ্ছে এখানে লেখা যেতে পারে চিপ রেট ওয়াশিং মেশিন প্রাইস, বা রেট তো আমি লিখেছি।
তো ধরেন এরকম কিছু একটা লেখা, ঠিক আছে, যে আমরা আমাদের কিওয়ার্ড যেটা ছিল ছিল বেস্ট ওয়াশিং মেশিন, বাট আমরা কি করলাম লেখার সময় এই যে কিওয়ার্ড এটার মধ্যে বিভিন্ন ওয়ার্ড আমরা দিয়ে দিলাম, যেটা আমাদের একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের মধ্যে একটা দূরত্ব তৈরি করলো, ঠিক আছে। এটা আমরা বলছি কিওয়ার্ড প্রক্সিমিটি, যে আমরা আমাদের কিওয়ার্ডের মধ্যে বিভিন্ন কিওয়ার্ড ঢুকাই দিচ্ছি, যেটা ভালো প্র্যাকটিস না, ঠিক আছে। কিওয়ার্ডটাকে সবসময় আমরা একসাথেই রাখবো, এবং এই কিওয়ার্ডের ভেতরে যদি আমাদের কোনো ওয়ার্ড দেওয়ার দরকার থাকে তাহলে আমরা সেটাকে অন্যভাবে চিন্তা করব, যে আমরা কিওয়ার্ড যতটুকু দেওয়া দরকার ততটুকু আমরা রাখছি, এর বাইরে আমরা লিখতে পারি কিছুটা, বাট কিওয়ার্ডটাকে কখনো আমরা চেঞ্জ করব না, যেটা আমাদের টার্গেট কিওয়ার্ড থাকবে, এবং সবগুলা ওয়ার্ড পাশাপাশি আমরা রাখবো, ঠিক আছে। এরপরে আর্টিকেল রাইটিং এর অনেকগুলা মেথড আছে, যেমন প্রথমে আমরা কোনো একটা আর্টিকেল রাইট করতে গেলে কিওয়ার্ডের প্লেসমেন্ট নিয়ে আই থিঙ্ক আপনাদের যে অ্যাডিশনাল ক্লাসটা হয় সেখানেও কথা বলবে, এবং উনি এটা নিয়ে আরো বেশি ব্রিফলি আই থিঙ্ক বলবে, সেখানে আপনাদের আরো কিছু ধারণা হবে। আচ্ছা, এখানে আমি জাস্ট কিছু আইডিয়া আপনাদেরকে দিব যে কিওয়ার্ড টাইপ কি কি হতে পারে। যে আমরা যখন একটা কিওয়ার্ড নেই, মনে করেন বেস্ট ওয়াশিং মেশিন, এটা হচ্ছে আমার কিওয়ার্ড, তো এটা আমি প্রাইমারি কিওয়ার্ড হিসেবে নিলাম। এরপরে আমার কিছু রিলেটেড কিওয়ার্ড থাকতে পারে বা সেকেন্ডারি কিওয়ার্ড থাকতে পারে, কিছু সাপোর্টিভ কিওয়ার্ড থাকতে পারে। এটা আমরা কিওয়ার্ড রিসার্চে দেখেছি যে রিলেটেড কিছু একটা কিওয়ার্ডের কয়েকটা রিলেটেড কিওয়ার্ড থাকতে পারে, যেগুলো আমাদের আর্টিকেলে ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। এবং এটা কিওয়ার্ড প্লেসমেন্ট আমরা কোথায় করব, যেটা আমরা অ্যাঙ্কর টেক্সটিং করছি। অ্যাঙ্কর টেক্সট কি আমরা সবাই তো মনে করতে পারছি নাকি, অ্যাঙ্কর টেক্সট নাকি মনে নাই? তো আমরা আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা অ্যাঙ্কর টেক্সট হিসেবে রাখবো, হেডিং এ রাখবো, সাব হেডিং এ রাখবো। এটা হচ্ছে মেইন বিষয়, যে আমাদের কিওয়ার্ডটা যেন এই জায়গাগুলোতে থাকে। আচ্ছা, এরপর আসি সেলফ রাইটিং এর একটা ভালো টেকনিক হচ্ছে আপনি রেগুলারলি কোরা ইউজ করেন, দেখবেন নিজের সেলফ রাইটিং স্কিলটা অনেক ডেভেলপ হবে। এটা যদি আমি প্র্যাকটিক্যালি দেখি নাই, আমি ভালো রাইটার না, বাট আমি অনেক এক্সপার্টদের কাছে এই বিষয়টা খুব রিকমেন্ডেশন পেয়ে থাকি, যে কারণে যেটা আমি আপনাদেরকেও বললাম সেটা হচ্ছে রেগুলারলি কোরা ইউজ করা। কোরা ইউজ করেন কে কে? কেউ করেন? কোরা সম্পর্কে জানি আমরা। একটু দেখে আসি। কোরাতে প্রচুর লেখালেখি হয়, এবং এই জায়গা থেকে আমরা অনেক ব্যাকলিঙ্কও পেয়ে থাকি। ব্যাকলিঙ্কের সময় আমরা দেখব যে কোরা থেকে কিভাবে ব্যাকলিঙ্ক নেওয়া যেতে পারে, বাট জাস্ট একটু ধারণা দেয়া যে কোরাতে আসলে কি হয়। দেখেন, অনেক রাইটার যারা হচ্ছে বেসিক্যালি আর্টিকেল রাইটিং নিয়ে কাজ করে, ম্যাক্সিমাম কোরাতে পাবেন, ম্যাক্সিমাম আর্টিকেল রাইটারদের। এবং প্রত্যেকটা প্রোফাইল, যেমন এইটা, তার প্রোফাইল যদি আমি দেখি, তার ফলোয়ার 2.4K, এবং সে হচ্ছে অ্যান্সার দিয়েছে 3761টা। তার এতগুলা কোশ্চেন আছে, এতগুলা শেয়ার, এত ফলোয়ার, মরে গেলে আরো কিছু পাওয়া যায় কিনা, সে এতজনকে ফলো করেছে। তো এই ব্যাপারটা দেখতে পাচ্ছি, দ্যাটস মিন একটা আর্টিকেলের আন্ডারে
বা একটা প্রোফাইল কতগুলা কোশ্চেন করবে, অ্যান্সার করবে, পোস্ট করবে, শেয়ার করবে, সবকিছুই কিন্তু এখানে আমরা দেখতে পারি। ইভেন আমরা যখন একটা পোস্ট করছি, সেটা কে দেখছে, সেটাও কতজন দেখছে সেটা আমাদেরকে দেখাবে, বা আমরা বুঝতে পারবো ঠিক এই ডেটের মতো। এখানে ইনিশিয়ালি আমরা যে কাজটা করতে পারি, হ্যাঁ, বাংলাও আছে। বাংলাটা আসলে ওইভাবে আহ, কোনো খুব একটা লাভ হয় না আমি যেটা দেখেছি, বাট নিজে নলেজ গ্যাদার করার জন্য বাংলাটাও ভালো। আচ্ছা, বিভিন্ন রিভিউ সম্পর্কেও কোরাটা অনেক সাজেস্ট করে এবং গুগল কোরার রেজাল্টগুলোকে অনেক সাজেস্ট করে। তো আপনি যখন আপনার ব্লগে একটা আর্টিকেল লিখছেন বা অন্য কোথাও একটা আর্টিকেল লিখছেন, সেটা থেকে যদি আপনি কোরাতে লেখেন, আপনি আপনার কন্টেন্টটাকে ভালো র্যাঙ্কিংয়ে রাখতে পারবেন। এবং এই র্যাঙ্কিং থেকেও আর্ন করা যায়, যে আপনি একটা আর্টিকেল লিখছেন কোরাতে, সেখানে কোনো ক্লায়েন্টকে ব্যাকলিঙ্ক দিচ্ছেন। তো এটাও একটা আর্নিং এর একটা সোর্স হতে পারে। তো এখানে আমরা ইনিশিয়ালি যেটা করতে পারি, অনেকেই অনেক ধরনের কোশ্চেন করছে, লাইক আপনার ইন্টারেস্ট হচ্ছে ফ্যাশন নিয়ে, আমি ধরে নিলাম যে ফ্যাশন রিলেটেড টপিক নিয়ে আপনি হচ্ছে খুব ইন্টারেস্টেড, বা এটা নিয়ে আপনি কাজ করেন। তো ফ্যাশন ক্লিক করলেন, তো এখানে দেখবেন যে ফ্যাশন রিলেটেড অনেক কোশ্চেন চলে আসবে। ঠিক আছে, অনেক কোশ্চেন। তো আমরা যদি একটাতে যাই, এটা একটা কোশ্চেন, হোয়াট ইজ দ্য রেজুলেশন দিস নিউ ইয়ার। তো এখানে 100+ অ্যান্সার আছে, এবং দেখেন অনেকে অনেকভাবে অ্যান্সার দিচ্ছে। আই হ্যাভ এ ফিউ, তার কি রেজুলেশন, এবং এখানে হোয়াট ইজ দ্য বেস্ট ফ্রি এলএমএস, এটা একটা কোশ্চেন। তো এভাবে অনেকেই কোশ্চেন করছে, তো আপনি ওই রিলেটেড কোশ্চেনকে অ্যান্সার দিতে পারেন প্রথম প্রথম। তো প্রথম দিকে আমরা যদি ছোট ছোট অ্যান্সার দিতে থাকি, যেটা হবে যে আমাদের স্কিলটা বাড়তে থাকবে ডে বাই ডে। না, এই কোশ্চেনটা যারা ইউজার তারাই করছে। আপনিও চাইলে কোনো কোশ্চেন করতে পারবেন, আপনিও চাইলে হচ্ছে অ্যান্সার দিতে পারবেন। জি। তো এখানে এই ইয়ারে সে একটা কোশ্চেন করেছে, যে রিসলিউশন দিস ইয়ার। তো এখানে আমরা সে কি কি করবে, সে কি করছে এবং সেটা কতজন ভিউ করেছে, সেটা দেখাবে, এবং কতজন আপ ভোট দিয়েছে, ডাউন ভোট দিয়েছে সেটা দেখাবে, কতজন কমেন্ট করেছে সেটা আমরা দেখতে পাবো। একটা সোশ্যাল মিডিয়ার মতোই বলা যেতে পারে, যে কন্টেন্ট রাইটিং নিয়ে যারা কাজ করছে বা আর্টিকেল নিয়ে যারা হচ্ছে ইন্টারেস্টেড, তাদের জন্য একটা কন্টেন্ট রাইটিং বা কন্টেন্ট নিয়ে কাজ করা, আইডিয়া নেয়া, এটার একটা প্ল্যাটফর্ম। ইভেন আপনি শুধু লেখা না, আপনি যে কোনো একটা টপিক লিখার আগে কোরাতে একটু দেখেন সার্চ করে, যে ওই ধরনের কি কি টপিক আছে। যেমন আমি যদি এখানে লিখি যে বেস্ট ওয়াশিং মেশিন, বেস্ট ওয়াশিং মেশিন এটা লিখে সার্চ করলাম, এটা নিয়ে কোনো কোশ্চেন নাই। সো এটা একটা অপরচুনিটি হতে পারে যে আপনি বেস্ট ওয়াশিং মেশিন নিয়ে কোনো কোশ্চেন পান নাই, আপনি এখানে একটা কোশ্চেন অ্যাড করে দিলেন, এবং ওই কোশ্চেনের অ্যান্সারে আপনি আরেকটা অ্যান্সারও দিয়ে দিলেন আপনার অন্য একটা আইডি থেকে, বা আদার্স যারা অ্যান্সার করছে
তাদেরকে হচ্ছে হচ্ছে তাদের ওখানেও দেখবেন যে অনেকেই লিঙ্ক প্রোভাইড করছে, তো আপনিও লিঙ্ক দিলেন, এখান থেকে ট্রাফিক জেনারেট হচ্ছে এবং এসইওর কাজটা এখান থেকেও হচ্ছে। আমি যদি বেস্ট ওয়াশিং মেশিন না দিই, ওয়াশিং মেশিন দেই, যে ওয়াশিং মেশিন রিলেটেড কোনো কিছু হচ্ছে কিনা, এই যে দেখেন অনেক চলে আসছে যে হোয়াট ইজ দ্য বেস্ট টপ লোডেড ফুলি অটোমেটিক ওয়াশিং মেশিন ব্র্যান্ড ইন ইন্ডিয়া। তো এখানে বিভিন্ন কান্ট্রি ওয়াইজ আছে। তো এগুলা নিজের শখ থেকে কেউ কেউ করছে, আবার কেউ কেউ এটার মাধ্যমে আর্ন করছে। হোয়াট ইজ দ্য বেস্ট টপ লোডেড ফুলি অটোমেটিক ওয়াশিং মেশিন ব্র্যান্ড ইন ইন্ডিয়া। মনে করেন আপনার ব্র্যান্ড আছে ওয়াশিং মেশিনের, তো আপনি কি করলেন, আপনি নিজেই কোশ্চেন করলেন যে বেস্ট ওয়াশিং মেশিন কোনটা, আবার আপনি নিজেই অ্যান্সার করলেন। তো আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন আমাদের ফুটপাতে বা বাইরে বিভিন্ন হকার দেখি, যে মনে করেন যে একটা হকার একটা প্রোডাক্ট সেল করছে, আবার ওই হকারের মধ্যেই আবার কেউ কেউ আছে যে ওই প্রোডাক্টটা কিনছে মানুষকে দেখানোর জন্য। তো অনেকটা বলা যায় সেরকম এখানেও হয়ে থাকে, ঠিক আছে। আবার রিয়েল রিয়েলও হয়ে থাকে। এগুলা আসলে কাজে দেয়, ঠিক আছে। এগুলা যখন এখানে নর্মাল ইউজার কোনটা ভালো কোনটা মন্দ, যদিও ইউএসএ তে সবচেয়ে বেশি এই রিভিউয়ের দিক থেকে রেডিটটা অনেক বেশি উপরে। রেডিট একটা প্ল্যাটফর্ম আছে, রেডিট রেডিট নিয়ে আসলে এগুলো নিয়ে কথা বলতে গেলে আমাদের অনেক সময় চলে যাবে। জাস্ট প্ল্যাটফর্মগুলো একটু জেনে রাখেন। এই যে রেডিট, তো এই প্ল্যাটফর্মটা অ্যাকচুয়ালি আমরা যখন কোনো কিছু সার্চ করি, কোনো কিছু কিনতে চাই, বিশেষ করে যে এই প্রোডাক্টটা আমরা কিনতে চাই, এটা কিনতে চাই, বা এটা ভালো নাকি এটা ভালো, তো এই যে রিভিউয়ের বিষয়টা আমেরিকানরা সবচেয়ে বেশি রেডিট ইউজ করে। তো আমি যদি এটার ইয়েটা দেখি, 49% হচ্ছে এই রেডিট ইউজার আমেরিকান, আর ইউকে হচ্ছে 7.89%। তো রেডিটটা অনেক বেশি ইউজ হয়, এবং এবং এই রিভিউগুলা বলা যায় যে অনেকটা অথেন্টিক। তো ওয়ার্ল্ড ওয়াইড এটা ব্যবহার করা হয়, কোরাটাও ব্যবহার করা হয়। যে আপনি কিছু একটা খুঁজছেন বা কিনতে চান বা কোনটা ভালো জানতে চান, অনেকেই আছে যে যারা কোরাতে এসে সার্চ করবে, কারণ কোরাটা অ্যান্সার কোশ্চেন একটা সাইট, এরকম সাইট আরো আছে, ইয়াহু কোশ্চেন, আরো এরকম অ্যান্সার কোশ্চেন answers.com, আরো ছোট ছোট বা বেশ কিছু ক্যাটাগরি ওয়াইজ আরো কিছু সাইট আছে অ্যান্সার কোশ্চেন সাইট। আর এই সাইটগুলো আমাদেরকে এভাবে হেল্প করে, যখন আমরা কোনো কিছু এখানে লিখে রাখছি বা আমরা কোনো কোশ্চেন করে রাখছি বা অ্যান্সার দিয়ে রাখছি, এবং সেটা যখন কেউ খুঁজে পাচ্ছে এবং ওই অ্যান্সারের মধ্যে আমরা যে লিঙ্কগুলো ব্যবহার করছি, এটা লাইফ টাইম যে ওই লিঙ্কগুলো থেকে আপনি ট্রাফিক পাচ্ছেন। এখানে আছে কিনা দেখি ওরকম কিছু। এখানে এটা স্পন্সর্ড, এটা পেইড মার্কেটিং হচ্ছে অটোমেটেড মাস পেমেন্ট সিস্টেম। এখানে বিজ্ঞাপনও হচ্ছে, তারপর হচ্ছে এই যে দেখেন এখানে কি করেছে, বেস্ট ওয়াশিং মেশিন ব্র্যান্ড ইন ইন্ডিয়া, ক্লিক অন দ্য লিঙ্ক বিলো টু রিড আউট দ্য আইটেমস স্পেসিফিকেশন। এই যে কাজটা করেছে, এটা হতে পারে সে তার প্রোডাক্টের মার্কেটিং করার জন্য, এবং এই কোশ্চেনটা অ্যান্সার করেছে কতজন, 19 জন, এবং এটা ভিউ করেছে দেখেন 42.2K। এটা যদি দেখি, এখানে সে আর্টিকেল একটা দিয়েছে ওয়াশিং মেশিনের উপর, এবং এটা ভিউ করেছে 743 জন, এই আর্টিকেলটা ভিউ করেছে এতজন। তো এতজন থেকে যদি তার 2%ও তার ক্লিকে, তার হচ্ছে এই লিঙ্কে ক্লিক করে,
তাহলে সেখান থেকে কিন্তু ট্রাফিক জেনারেট হচ্ছে, এবং এটা কিন্তু লাইফ টাইম। তো এভাবেও কিন্তু অনেকেই ট্রাফিক পাচ্ছে কন্টেন্টের মাধ্যমে, এই কোরাটা ব্যবহার করে, শুধু একটা সাইট। ঠিক আছে, তো এটা আমাদের জন্য, কন্টেন্ট রাইটিং নিয়ে যারা কাজ করবো তাদের জন্য হেল্পফুল হবে, যে আমরা এই জায়গাগুলো থেকে কন্টেন্টের আইডিয়া নিতে পারি। ইভেন এখান থেকে আমরা ব্যাকলিঙ্ক দিতে পারি। তারপর আমাদের ছোট ছোট যে কোশ্চেনগুলা থাকে সেটার অ্যান্সার দিয়ে আমাদের আর্টিকেল রাইটিং স্কিলটাকে ডেভেলপ করতে পারি। এই একটা সাইটে যথেষ্ট। আপনি 1-2 মাস টানা প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা করে টাইম দেন এই সাইটে, শুধু টাইম দেন, আপনি নিজে কিছু পোস্ট করেন, কিছু কোশ্চেন অ্যান্সার করেন, দেখবেন যে 1-2 মাস পরে নিজের ভালো একটা আইডিয়া চলে আসবে, এবং আর্টিকেল রাইটিং স্কিলটা আরো ডেভেলপ হবে। আচ্ছা, তো সেলফ রাইটিং এর জন্য কোরাটা ইম্পর্টেন্ট। গুগল সার্চ আমরা সবসময় এটা করে থাকি, এজন্য আমি ওইটা আর বললাম না। ট্রান্সলেটর ইউজ করা, এটা এই মেথডে অনেকেই আর্টিকেল রাইট করে থাকে, যে বাংলা কোনো কন্টেন্ট থেকে ইংলিশে ট্রান্সলেট করছে, সেটাকে মডিফাই করছে। ট্রান্সলেটর ইউজ করে আপনি একটা ধারণা পেতে পারেন, বাট পরবর্তীতে গ্রামারলি দিয়ে চেক করে বা নিজে একটু রিভিউ করে দেন এটাকে আরো ইমপ্রুভ করতে হবে। ডিরেক্ট ট্রান্সলেট করেই আমরা কিছু দিতে পারি না। যদি আমি একটু দেখাই এখানে, এখানে যদি কোরার আমরা বাংলাতে যাই, এদের বাংলা কন্টেন্ট গুলো আমার পছন্দ হয় না, এই কারণে এদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট করা খুবই সহজ, যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করার মতোই। এটা হচ্ছে কোরা, কোরা বাংলা। এখানেও বেশ ভালো আর্টিকেল পাওয়া যায়, অনেকেই অনেক কিছু লিখছে আর্টিকেল রাইটার যারা। বাংলাদেশে প্রচুর আর্টিকেল রাইটার এই কোরাতে তাদের অ্যাকাউন্ট আছে, এবং তারা তাদের কন্টেন্ট গুলো পাবলিশ করছে। আচ্ছা, মনে করেন এখানে কি দিয়েছে, একটি দেশ প্রয়োজনের অতিরিক্ত টাকা ছাপাতে পারে না কেন। আচ্ছা, তো এখানে আমরা এটা একটু দেখি, দেখে এটা মনে হচ্ছে ইন্ডিয়ান। আচ্ছা, যাই হোক, মনে করেন আমরা এতটুকু নিলাম, নিয়ে ট্রান্সলেটর আমরা সবাই ইউজ করতে পারি, এটা এইভাবে দেখানোর কিছু নাই, তারপর জাস্ট একটু আইডিয়া দেয়া। এখন আমরা বাংলা লিখলাম, এখানে ইংলিশ চলে আসলো। এটা ধরে যে আমি কপি করে দিয়ে দিয়ে দিব ব্যাপারটা এমন না, এটাকে আমাকে আবার পড়ে দেখতে হবে যে প্রপারলি হয়েছে কিনা, একটু মডিফাই করতে হবে, এতটুকু স্কিল থাকতে হবে, না হলে আসলে আলটিমেটলি তেমন কোনো লাভ নাই। সো এখানে আমরা এইভাবে ট্রান্সলেট করে নিতে পারি, এবং এটা গ্রামারলি দিয়ে টেস্ট করে দেন মডিফাই করে আমরা কন্টেন্ট হিসেবে রাখতে পারি। আচ্ছা, এটা একটা ওয়ে, অনেকেই এই ওয়েতে ট্রান্সলেট করছে। আমার এক ফ্রেন্ড আছে, সে হচ্ছে আগে করতো, আমি আমার আমার রুমে যখন থাকতো দেখতাম কিছু ক্লায়েন্টের কাজ করতে এভাবে। সে হচ্ছে এটা কোন ভাষা ছিল, সম্ভবত স্প্যানিশ, সম্ভবত ওই ভাষা থেকে ইংলিশে ট্রান্সলেট করে দিত। তো তো ওই ভাষা জানতো না, কি করতে, ট্রান্সলেটরের সাহায্যে করতো, এবং কিছুটা আইডিয়া নিত ইংলিশ থেকে, যে ইংলিশের যে লেখাটা সেটা কিছুটা মডিফাই করে দিত, এবং কন্টিনিউয়াসলি বাইরের কাজ করতো। বাইরে বেশ ভালো 5 স্টার দিত সব সময়। তো একটা ভাষা না জেনেও এভাবে অনেকেই কাজ করছে।
যে ওই ভাষাটা টোটালি জানে না, বাট ট্রান্সলেট করে দিচ্ছে। জি, ফাইবারে। কোন ভাষা? ভালো তো তাহলে। এটা আসলে আমি ভালো জানি না। এটা একটু ফাইবারে সার্চ করে দেখতে পারেন। ঠিক আছে, থাকতে পারে। আচ্ছা, এরপরে আর্টিকেল রিরাইট টুল আছে, যে আপনি একটা আর্টিকেলকে, ইংলিশ আর্টিকেল, সেটাকেই মডিফাই করছেন, এবং মডিফাই করার জন্য রিরাইট কিছু টুল আছে, এবং টুলগুলা দিয়ে কাজ করার আগে কিছু পয়েন্ট আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে, যখন আমরা একটা আর্টিকেল থেকে আরেকটা আর্টিকেল রাইট করব, বা এটাকে বলা হচ্ছে রিরাইট করব, দেন আমরা যেটা করব, তার আইডিয়াটাকে কপি করতে পারি। একটা আর্টিকেল পড়লে আমরা সেখান থেকে কিছু আইডিয়া পাবো, সেই আইডিয়াটাকে আপনি টোটালি কপি করেন, নো প্রবলেম, বাট ডিরেক্ট ওয়ার্ডগুলা কপি না করা। এরপরে রিরাইট প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ, নট সেন্টেন্স বাই সেন্টেন্স। তো যখন আমরা কিছু লিখব, ওখানে অবশ্যই আমরা যেটা থেকে রিরাইট করছি সেটার হচ্ছে প্যারা থাকবে, প্যারাগ্রাফ থাকবে, একটা প্যারাগ্রাফের পর আরেকটা। তো আমরা যেটা করব, যে একটা প্যারাগ্রাফকে আমরা রিরাইট করব, দেন আরেকটা প্যারাগ্রাফকে রিরাইট করব র্যান্ডমলি। এটা নাও হতে পারে যে আপনি 5টা আর্টিকেল নিলেন, আর্টিকেল থেকে 5টা আর্টিকেলের 5টা জায়গা থেকে আপনি 5টা প্যারা নিলেন, এবং ওই 5টা প্যারাকে আপনি হচ্ছে রিরাইটার টুল দিয়ে ওয়ার্ডগুলো চেঞ্জ করে তারপর আপনি লিখলেন। আমি টুলে আসছি একটু পরেই। তারপর হচ্ছে প্লেস ইট বিলো ইওর কন্টেন্ট। আচ্ছা, আম, এখানে বেসিক্যালি যেটা আমাদের করতে হবে, যে আমরা আমাদের যে মেইন কন্টেন্ট, আমরা যার কন্টেন্টগুলো নিচ্ছি, যার প্যারাগ্রাফ থেকে নিচ্ছি, সেটা আমরা আমাদের যে আর্টিকেলটা থাকবে, আমরা চেষ্টা করব টোটালি এটা ব্যবহার না করতে। হয়তো আমরা একটা কিছু অংশ আমরা নিজেরা করলাম, কিছু অংশ হয়তো ট্রান্সলেটর দিয়ে করলাম, কিছু অংশ হচ্ছে আমরা কয়েকটা আর্টিকেল থেকে নিলাম, এবং নেয়ার পরে যখন আমরা দেখলাম যে এটার প্রপারলি হচ্ছে না, ম্যাচ করছে না, আমরা তো অবশ্যই পড়ে দেখব, তখন আপনি আরো কিছু চেঞ্জ আনতে পারেন, এখানে কিছু অ্যাড করা। ঠিক আছে, যদি কোনো কনফিউশন থাকে সেখানে কিছু অ্যাড করা। তো এই কাজগুলা রিরাইটের সময় আমাদের খেয়াল রাখতে হবে। যেটা ওই যে আপনাদের ব্যাচে যে সাবরিনা সুগন্ধা আপু বললেন, যে কয়েকটা আর্টিকেল দেখে, উনি যদিও নিজে লেখেন, বাট জাকারিয়া ভাই হচ্ছে কয়েকটা আর্টিকেল থেকে সম্ভবত আইডিয়া নিয়ে একটু রিরাইট করেন সম্ভবত, আই থিঙ্ক, আমি জানি না। জাকারিয়া ভাই কি রিরাইটের কাজটা করেন নাকি ট্রান্সলেটর দিয়ে? আচ্ছা, তো এখানে এভাবে করা যেতে পারে, এবং করার পরে আপনি বারবার হচ্ছে প্লাগারিজম দিয়ে টেস্ট করে করে দেখতে পারেন যে কতটুকু আপনার ইউনিক হচ্ছে, বা আপনার কতটুকু লেখাকে, বা আম, কত পার্সেন্ট এখনো কপিরাইট হিসেবে ধরছে, এটা দেখে দেখে আরো চেঞ্জ করে করে আপনি ইউনিক করে ডেভেলপ করে নিতে পারেন। এই জায়গাতেই ম্যাক্সিমামরা আমরা কাজ, মানে ম্যাক্সিমাম আর্টিকেল রাইটার এই রিরাইটের এই অংশটাকেই বেছে নেয়। ঠিক আছে, এবং এভাবেই আর্টিকেল রাইট করে থাকে। এবং আর্টিকেল রিরাইটের জন্য বেশ কিছু টুল আছে, আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলেও পাবেন।
ডুপ্লি চেকার আছে, স্নিপবোট আছে, স্মল এসইও টুল এটা আছে। এবং এখানে যদি আমরা একটা দেখি, মনে করেন এটার হোয়াট ইজ ইয়োর রিসলিউশন, এটাই আমরা যাই রিসলিউশনের এখানে, মনে করেন এই প্যারাটাই আমরা রিরাইট করব। তো এটা কপি করলাম, কপি করে রিরাইট টুলে দিয়ে দিলাম এবং আই এম নট রোবট গো। তো আমাদের এখানে কিন্তু একটা চেঞ্জ নিয়ে আসবে। ফার্স্টের জায়গায় লিখেছে টু স্টার্ট উইথ আই এম কামিং, অনেকটাই চেঞ্জ এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং এটা যদি আমরা একটু টেস্ট করি, আচ্ছা আরেকটা আমরা দেখি, কয়েকটা টুল আছে, রিরাইট আর্টিকেল, দেখেন এই টুলটা আমাদেরকে চেঞ্জটাও দেখাচ্ছে যে কোথায় কোথায় সে কি চেঞ্জ করেছে, প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ, যে এটা আমরা নিলাম এবং আমরা যদি একটু কপিরাইটটা চেঞ্জ করে দেখি, এখানে ডুপ্লি চেকে আমাদের এই কাজটা করে দেয়। তো মেইন আর্টিকেলটা আমরা নিলাম, মেইন প্যারাটা, এটা রিরাইট টুল, এটাও রিরাইট টুল, এটা চেক। দেখেন আমি এই যে লেখাটা এনেছি, কোথা থেকে এনেছি সেটা আমাকে দেখাচ্ছে। হোয়াট ইজ ইয়োর রিসলিউশন দিস ইয়ার কোরা, দ্যাটস মিন আমি কোরা থেকে কপি করে এনেছি, এটা দেখাচ্ছে যে এটা কোরা থেকে নিয়ে আসা। এটা হচ্ছে মেইন যে প্যারাটা, সেটা আমি নিলাম। এখন রিরাইট যেটা আছে সেটা আমি একটু দেখি, যেটা এই টুলটা, যেটা এক এক টুল এক একভাবে রিরাইট করছে, যদিও এটাকে আরেকটু পরে মডিফাই করতে হবে যে প্রপারলি ওয়ার্ডগুলো আসছে কিনা। আমি জাস্ট এখান থেকে যদি আবার দেই, টুল আমাকে যেটা দিয়েছে সেটা আমি দিলাম। দেখেন এখানে কি আসছে, এটা 100% ইউনিক। এখন আপনি একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা করলেন রিরাইট টুল দিয়ে, যেটা 100% ইউনিক চলে আসলো, দ্যাটস মিন এই লেখাটা কোথাও নাই, এটা আপনি আপনার নিজের লেখা বলে চালিয়ে দিতে পারেন একটু মডিফাই করে, একদম ইউনিক আসছে। তো এভাবে রিরাইট টুলগুলো আমাদের হেল্প করে। বাট এখানে আমি বলবো টোটাল আর্টিকেলটাকে ধরে আপনি রিরাইট করবেন না, প্যারা বাই প্যারা, একটা প্যারা নেবেন, সেটাকে রিরাইট করবেন, একটু পরে দেখবেন মডিফাই করবেন, আরেকটা প্যারা নেবেন, এবং একটা জায়গা থেকেই নেবেন না, কয়েকটা। আমরা যখন গিগ করি কি করি, 5টা গিগ থেকে আমরা নিজেরা আইডিয়া নিয়ে একটা গিগ বানাই। আর্টিকেল রাইটিংটা বা রিরাইটটা সেম, আপনি 5টা আর্টিকেল নেন, সেখান থেকে ওই 5টা আর্টিকেল থেকে আপনি বেস্ট একটা আর্টিকেল নিজে তৈরি করেন, রিরাইট করে, নিজে কিছু অ্যাড করে, ট্রান্সলেটরের হেল্প হতে পারে, এভাবে নিয়ে অ্যাড করতে পারেন।
এটা একটা ওয়ে। জি, এখানে ইউনিক রাখবেন, 100% ইউনিক। সবসময় সোশ্যাল সার্চ ইঞ্জিন এটাকেই পছন্দ করবে যে আপনি ইউনিক কন্টেন্ট দেন কিনা। কপি কন্টেন্ট এসইওর ক্ষেত্রে কোনো ভ্যালু নাই, বরং কপি দিলে আপনাকে আরো অনেক দূরে ফেলে দিবে। সরি, বাংলা বাংলা আমি আসলে দেখি নাই বাংলা। দাঁড়ান দেখি। মনে করেন বাংলা আসলে কিভাবে রিরাইট করবে আমি জানি না, করে কিনা সেটাও জানি না। আমি দিয়ে দেখি কি কি করে ও। বাংলা আই থিঙ্ক করতে পারবে কিনা। আচ্ছা, এটা এটা হচ্ছে প্লাগারিজম চেক করছে। এটা কি করেছে? নোট ছাপিয়ে বাজারে দিল, বাজারে ছেড়ে দিল। এটা করেনি, বাংলা সেম দেখাচ্ছে, বাংলা রিরাইট করে না। বাংলাটা আমাদের আসলে বাংলা নিয়ে কোনো কনসার্ন নাই, বাংলা আপনি নিজেই রিরাইট করতে পারবেন। না, এটা আমি টুলগুলা দিয়ে দেবো আপনাদের। ঠিক আছে, আমি টুলগুলা দিয়ে দেবো, ওয়েবসাইটে গিয়ে গিয়ে আপনারা এটা করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের রিরাইট করার মেইন মেথডটা, যে আপনি প্যারা নিবেন, প্যারাগুলা নিয়ে রিরাইট করবেন, কিছু চেঞ্জ করবেন এবং এগুলা দিয়ে কন্টেন্ট তৈরি করবেন। এভাবে আমরা পারবো কিনা আর্টিকেল রিরাইট করে, আপনাদের কি মনে হয়? আপনাদের যদি অনেক এক্সপার্ট আছে, যে মারিয়াম আপু আছেন, নিজে একাই আর্টিকেল রাইটিং করেন, আরো এক আপু আছেন, অনেকেই তো নিজেরাই আগে থেকে করেন। বাট এই মেথডটা আমরা যারা ভালো পারি না, আমি নিজেও ভালো রাইটার না, তো আমরা যারা কম পারি তাদের জন্য হেল্প করবে। আচ্ছা, এরপরে আরেকটা মেথড আছে, আর্টিকেল রাইট বাই অডিও। এটা আমার কাছে অনেকটা ইউনিক মনে হয়, এবং এখানে ইউনিক আর্টিকেল বের করে নিয়ে আসা যায়। এজন্য মোবাইল ফোনের একটা অ্যাপ আছে। ধরেন খুব ভালো একটা কন্টেন্ট, যেটার ভিডিও আছে বা অডিও ফাইল, আপনি কি করলেন, আপনি অডিও ফাইলটা প্লে করলেন, মোবাইলে অ্যাপটা অন করলেন, দেখবেন যে ওই কথাটা আপনাকে সে টেক্সট হিসেবে লিখে দিচ্ছে। ফাইবারে এটা নিয়ে অনেক কাজ হয়, অনেকেই কাজ করছে, যে অডিও ফাইল থেকে আর্টিকেল লিখে দিচ্ছে, জাস্ট কিছুই না। এবং আমি আপনাদের একটা অ্যাপের কথা বলি, এটা গুগলেরই অ্যাপ, এবং তারা বলেছে, তারা দাবি করে 95 থেকে বা 98% তারা হচ্ছে এটা আনতে পারে। আচ্ছা, এটা কি আমি এখানে রেখেছি কিনা। সরি। হ্যাঁ, হ্যাঁ, অ্যান্ড্রয়েড অ্যাপ, এই অ্যাপটা, এই অ্যাপ দিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন। ট্রাই করে দেখেন, আমি দেখেছি বেশ ভালোই ধরতে পারে অন্যান্য অ্যাপের থেকে। যে কোনো ইংলিশ পডকাস্ট হোক, ভিডিও হোক, সেটা থেকে সে রাইট করে দিচ্ছে, এবং সেটা কপি করে আপনি একটু রিরাইট করে, একটু রিভিউ করে সেটা পাবলিশ করতে পারেন। কারণ অনেক ভালো ভালো ভিডিও আমরা ইউটিউবে পাই, যেমন হতে মার্কেটিং এ নীল প্যাটেল। তো এনার যে ভিডিওগুলা ভালো ভালো কন্টেন্টগুলো আপনার নিবেন, তারপর টেড এক্স এর যে ভিডিওগুলা থাকে, একটা 10 মিনিটের ভিডিও থেকে দেখা যায় যে কয়েক হাজার, 3-4 হাজারের একটা আর্টিকেল বের করে নিয়ে আসা সম্ভব, এবং এটা দিয়ে আপনার ক্লায়েন্টের ক্লায়েন্টকে ডেলিভারি দেওয়া সম্ভব। এটা একটা ভালো মেথড হতে পারে, আপনার ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, এই অ্যাপটা জাস্ট ইনস্টল করবেন, আপনার পিসিতে কোনো একটা ভিডিও অন করে রাখেন, এই অ্যাপটা আপনি
প্লে করেন, দেখবেন যে যা বলছে সেটা টেক্সট হিসেবে হয়ে যাচ্ছে। আচ্ছা, আজকেরটা এখানে তো একটা ফাইল শেয়ার করতে পারবো কিনা এখান থেকে, এসইও টোটালটাই শেয়ার করে দিতে হবে। আচ্ছা, এটা দিলে হবে ডাউনলোড ফাইল, এটা এইচটিএমএল এ তো আসছে। আচ্ছা, আমি এই অংশটা জাস্ট আপনাদের এখানে দিয়ে দিই। এখান থেকে আপনারা একটু বুঝে নিয়েন, আমি জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি, ওইভাবে করে দেই নাই। এটা আমি পোস্ট করে দিচ্ছি। এটা থেকে এটা কি আসলে বোঝা যাবে কি না এভাবে র্যান্ডমলি করলে? আচ্ছা, আমি ক্লাস শেষে যদিও দিয়ে দিব, জাস্ট আপনাদের এই এই জায়গাতে আমি মার্কেটিং কি আসলো, আচ্ছা সোর্স, আচ্ছা সবকিছু একবারে চলে আসছে, ইমেজ ভিডিও সবকিছু চলে আসছে। জি বলেন, এটা আসলে বোঝা যাবে না এটা কপি পেস্ট করলে। সরি, এক্সট্রা টাইম বলতে? আচ্ছা, আপনি ক্লাসের পরে দেখান আজকে, এখন ক্লাসের পরে দেখেন, সমস্যা নেই। 6টার আগে আমি ফ্রি হব না, 6টার পরে। আচ্ছা আচ্ছা, এরপরে কন্টেন্ট ডুপ্লিকেট বা ডুপ্লি চেকার এখানে আরো কয়েকটা আছে, আমি জাস্ট আপনাদের টুলগুলার নামগুলা দিয়ে দেই। এরপরে হচ্ছে গ্রামারলি, এটা দিতে হবে না, রিডেবিলিটি। আচ্ছা, টেক্সট মডিফাই, আর কি টুল আছে এখানে, আর্টিকেল রিরাইট টুল। এরপরে হচ্ছে আর্টিকেল রিরাইট টুল, এই টুলগুলাই বেসিক্যালি ফেসবুকে দিয়ে দিয়েছি। আপাতত টুলগুলো আমি দিয়ে দিলাম।
আচ্ছা, এখানে কপি পেস্ট করে দিয়েছি, এটা র্যান্ডমলি হয়ে গিয়েছে, আপনারা একটু বুঝে নেবেন। আচ্ছা, এখানে আর্টিকেলটাকে আরেকটু ডেভেলপ করার জন্য আমরা, আচ্ছা এখানে আমরা একটু প্রথম থেকেই যাই। আমরা এখানে অনেক পরে চলে গিয়েছি যে আর্টিকেল রাইট বাই অডিও। তো এটার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, রিলেটেড টপিক বা আমরা যে বিষয় নিয়ে আর্টিকেল লিখতে চাই ওই রিলেটেড ভিডিও বা অডিও ফাইল আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে, যে কোয়ালিটি ভিডিও বা অডিও ফাইল আগে আমরা খুঁজে বের করব। দেন সেই অডিও বা ভিডিও ফাইল থেকে আমরা এই অ্যাপসের মাধ্যমে আর্টিকেল রাইট করব, দেন আর্টিকেলটাকে ড্রাফট করব, গ্রামার কারেকশন করব বা আদার্স একটু রিভিউ করে দেন সেটা আমরা আর্টিকেল হিসেবে ক্লায়েন্টকে দিতে পারি। এটা হচ্ছে অডিও ফাইল থেকে আর্টিকেল রাইটের একটা ট্রিক হতে পারে। ট্রান্সলেটর, রিরাইট টুল, অডিও, এই তিনটা মেথডে বা সেলফ রাইটিং, এটা যদি আমাদের নিজেদের কিছু স্কিল থাকে ভালো, আমাদের নিজেদের কিন্তু তেমন কিছুই দরকার হচ্ছে না একটা আর্টিকেল রাইটের জন্য। আমি মনে করি এই তিনটা মেথড যদি আপনি অ্যাপ্লাই করে আর্টিকেল রাইট করা শুরু করেন তাহলে খুব ভালো ভালো আর্টিকেল বের করা সম্ভব। একটু প্রথম দিকে একটু সময় লাগবে, বাট সম্ভব। আপনি কোনো একটা অডিও ফাইল নিলেন, সেখান থেকে কিছু অংশ নিলেন, ট্রান্সলেটর থেকে কিছু নিলেন, রিরাইট টুল থেকে কিছু নিলেন, এবং তিনটা যখন কম্বিনেশন করবেন দেখবেন এটা 100% ইউনিক হতে বাধ্য, কোনোভাবেই এটা কপি কোনো আর্টিকেল হবে না। এরপরে আর্টিকেল রাইট করার পর আমরা কিভাবে এটা ডেভেলপ করতে পারি, অলরেডি আমি পয়েন্টগুলো আগেই বলে এসেছি, তারপরে যদি আবার একটু বলি যে আমরা কন্টেন্ট ডেভেলপের সময় যে ব্যাপারটা মাথায় রাখবো সেটা হচ্ছে আমরা যেটা লিখছি সেটা যেন একটা টপিক কাভার করে বা একটা স্টোরির মতো করে আমরা শুরু করতে পারি। এটা একটু মাথায় রাখে যে শুরুতে আপনি স্টোরির মতো করে শুরু করলেন, তারপর হচ্ছে আপনার আর্টিকেলের মধ্যে কিওয়ার্ডগুলা ফোকাস কিওয়ার্ড রাখা, পাশাপাশি হচ্ছে আপনার কন্টেন্টের যদি আর্টিকেলের মধ্যে কোনো স্ট্র্যাটেজি, আপনি কোন স্ট্র্যাটেজি মেনটেন করতে চাচ্ছেন, যে আর্টিকেলের মাধ্যমে আপনি কি সেল জেনারেট করতে চাচ্ছেন কিনা, বা যে লিঙ্কগুলা দিয়েছেন সেই লিঙ্কগুলাকে আপনি লিঙ্কগুলাতে ক্লিক করাতে চাচ্ছেন কিনা, সেখানে আপনার একটু ফোকাস দিতে হবে। যে আপনি একটা লিঙ্ক দিলেন, তো ওই লিঙ্ক সম্পর্কে বলে দিতে হবে যে এখানে এই প্রোডাক্ট, খুব ভালো একটা প্রোডাক্ট এই জায়গাতে পাওয়া যায়, বা হচ্ছে এই ওয়েবসাইটটা এটার জন্য ভালো। তো এইভাবে আর্টিকেলের মধ্যেই এই স্ট্র্যাটেজিগুলো ফলো করতে হবে। এবং ইন্ট্রোডাকশন, কনক্লুশন এবং আমরা মাঝে যে বিষয়টা রাখি এটার এই পার্সেন্টেজটা মেনটেন করতে পারেন, এবং ইন্ট্রোডাকশন 10%, কনক্লুশন 10%। এটা যাতে এমন হয় না হয় যে আমরা ইন্ট্রোডাকশন দিতে দিতে অনেক বড় হয়ে গিয়েছে, ঠিক আছে? তা মিডলে 80% রাখেন, মানে শুরুটা 10% এবং শেষটা 10%, বাকিটা 80% আপনি রাখেন। হ্যাঁ, এটাও, হ্যাঁ এটাও, মানে আপনি শুরু করবেন 10, শেষ করবেন 10%, বাকিটা আপনি যা আছে সেটাই মিডিল হিসেবে ধরে নেন, ঠিক আছে? ডেসক্রিপশন বলেন আর যেটা বলেন ধরে নিতে পারেন। আচ্ছা, এরপরে আমরা গ্রামারলি দিয়ে অবশ্যই এটাকে টেস্ট করব। গ্রামারলি আমরা আগেই দেখেছি গ্রামারলি কিভাবে ব্যবহার করতে হয়। তো আমরা জাস্ট গ্রামারলিতে যাব, নিউ একটা ডকুমেন্ট নিব, এখানে পেস্ট করব, যে যে প্রবলেম আছে সেগুলো আমরা একটু দেখে দেখে ঠিক করব। যদি পেইড হয় তাহলে আরো ভালো হবে, কারণ ফ্রিতে সব প্রবলেমগুলো ওইভাবে ধরে না। এখানে আপনি যত বড় আর্টিকেলই নেন দেখবেন সে আপনার গ্রামাটিক্যালি যে প্রবলেমগুলো আছে সেগুলো ধরিয়ে দিচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা হচ্ছে রিডেবিলিটি, এটা একটা টুল। এই টুলটা আমাদেরকে কিছুটা হেল্প করে। যেমন একটা আর্টিকেল আপনি নেন, মনে করেন এখান থেকে আমি যেটাই নিয়েছিলাম, মনে করেন এটাই, আমি কয়েকটা পয়েন্ট নেই, 3টা পয়েন্ট নিব, কপি এবং এখানে পেস্ট করে দিই। আমাকে গ্রেড 3 দেখাচ্ছে,
গুড। এটা গ্রেড 7 এর বেশি আমরা যাব না, ঠিক আছে? গ্রেড 7 এর নিচে থাকলে ভালো। এটা আমাকে এই টুলটা আমাকে ওভারঅল একটা আর্টিকেলের গ্রেড দিচ্ছে। সো এখান থেকে আমরা দেখে নিতে পারি যে একটা আর্টিকেলের গ্রেড কেমন, রিডেবিলিটি কেমন, এই টুলটা ব্যবহার করব। এখানে যদি আমরা এখানে দেখেন কয়েকটা পয়েন্টে তারা কথা বলেছে, কয়েকটা পয়েন্ট তারা দিয়েছে: অ্যাডভার্বস, ওয়েল ডান, ইউজ অফ প্যাসিভ ভয়েস, ফ্রেজ হ্যাভ সিম্পল এখানে বলছে। এবং রিডেবিলিটি যদি বেড়ে যায় তাহলে এখানে কেন বেড়েছে সেই জায়গায় বলবে, ঠিক আছে? তো একটু দেখে দেখে ওই জায়গাগুলো চেঞ্জ করে দিতে হবে। জিরো অফ সেন্টেন্স আর হার্ড টু রিড, দেখেন তাসমিন ওভারঅল রিডেবিলিটিটা এখানে চেক করছে যে কতগুলা সেন্টেন্স পড়তে সমস্যা হচ্ছে এবং অ্যাডভার্ব ঠিক আছে কিনা। তারপর এখানে দুইবারই এটা দিয়েছে, জিরো অফ সেন্টেন্স আর হার্ড টু রিড, জিরো অফ সেন্টেন্স আর ভেরি হার্ড টু রিড। তো এখানে দুইটা ক্যাটাগরিতে দিয়েছে। দ্যাটস মিন যখন আমরা কোনো একটা কিছু পড়তে যাই তখন এটা ইজিতে পড়া যায় নাকি যায় না, সেই ব্যাপারটাই এই টুলটা আমাদেরকে দেয়। আমরা যদি মনে হয় যে রিডেবিলিটি বেড়ে যাচ্ছে, তো এখানে বেসিক্যালি আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে, যদি আমরা খুব কঠিন ওয়ার্ড ব্যবহার করি তাহলে আমরা চেষ্টা করব আরো ইজি কোনো সিনোনিম ব্যবহার করার জন্য, যেটা আমার রিডেবিলিটি আরো কমিয়ে দিবে, মানে গ্রেডটাকে কমিয়ে দেবে। এটা গ্রেড কমানোর অর্থ হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি ভালো, আর গ্রেডটা যদি বেড়ে যায় তাহলে রিডেবিলিটি খারাপ। কন্টেন্ট কোয়ালিটি বলা যাবে না, রিডেবিলিটি মেইনলি এখানে এই ব্যাপারটাই দিচ্ছে। এই টুলটা আমাদের ম্যান্ডেটরি না, বাট এটা আমাদের কন্টেন্টগুলোকে আরো ডেভেলপ করতে হেল্প করে। এরপরে হচ্ছে টেক্সট মডিফাই হচ্ছে এখানে জাস্ট কোনো টেক্সটের নিচে আন্ডারলাইন না দেয়া, এটা একটু মাথায় রাখা। বিশেষ করে এসইওর জন্য এই ভুলটা আমরা কেউ কেউ করে থাকি। কারণ টেক্সটের নিচে আন্ডারলাইন দেওয়ার অর্থ হচ্ছে, মানে টেক্সটে আন্ডারলাইন দেওয়ার অর্থ হচ্ছে ওই টেক্সটটা অনেক সময় অ্যাঙ্কর টেক্সট হিসেবে মনে করা হয়। তো এইটা অ্যাভয়েড করা, কারণ অ্যাঙ্কর টেক্সটের নিচেই বেসিক্যালি আন্ডারলাইন থাকবে বা অ্যাঙ্কর টেক্সটে আন্ডারলাইন থাকবে। তো আমরা অ্যাঙ্কর টেক্সট ছাড়া অন্য কোনো টেক্সটে আন্ডারলাইন দিব না, মানে কোনো টেক্সটে আন্ডারলাইন থাকবে এমন না। এটা ওয়েবসাইট অনুযায়ী ভ্যারি করে, আন্ডারলাইন নাও থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে। বিভিন্ন কালার হয়ে যায়, নর্মালি আমরা দেখি যে ব্লু কালার হয়ে যায়, ঠিক আছে? তো কালার হয়ে যায়, আন্ডারলাইন নাও থাকতে পারে, বাট আমরা টেক্সটে আন্ডারলাইন দিব না ইচ্ছা করে, ঠিক আছে? আমরা হচ্ছে যখন কোনো টেক্সটটাকে অ্যাঙ্কর টেক্সট হিসেবে দিব তখন ডিফল্ট ভাবে যেটা হয় সেটাই থাকবে, এখানে আমার কিছু মডিফাই করার দরকার নেই। এর সরি, আচ্ছা। এরপরে হচ্ছে কন্টেন্ট ডুপ্লিকেট বা কন্টেন্ট ডুপ্লি চেকার। এটা আমরা আগেই বলেছি, কন্টেন্ট এটা ইম্পর্টেন্ট, যে কন্টেন্টটা কপি করা নাকি কপি করা না সেটা 100% ইউনিক কিনা সেটা আমরা এই টুলগুলোর মাধ্যমে বের করে নিব। এরপরে রিডিং টাইম, অনেক কন্টেন্টেই দেখবেন যে এটা ব্যবহার করা হয়। এটা বলা যায় কন্টেন্টটাকে আরেকটু সুন্দর করে, আরেকটু ডেভেলপ করে। আপনি যদি বলে দেন যে কন্টেন্টটা পড়তে কত সময় লাগবে, কারণ আমরা সবসময় এই কন্টেন্ট পড়াটা আসলে খুব একটা পড়া হয় না, এটা সবার ক্ষেত্রেই। এটা ট্রাফিকের জন্য খুব কষ্টকর একটা বিষয়। আমরা ভিডিও দেখতে পছন্দ করি, ইমেজ দেখতে পছন্দ করি, বাট পড়তে পছন্দ করি না। বাট এই টুলটা এক্ষেত্রে একটু হেল্প করে। যখন আমরা কোনো একটা কন্টেন্ট লিখছি, এখানে আমি পেস্ট করে দিলে এবং আমি যদি এস্টিমেট রিডিং টাইম বের করি তাহলে দেখায় 1 মিনিট 2 সেকেন্ড। আমি যে কন্টেন্টটা নিলাম এই কন্টেন্টটা পড়তে 1 মিনিট 2 সেকেন্ড লাগবে। যখনই কেউ দেখবে যে এটা 1 মিনিট লাগবে পড়তে, সো পড়ার সম্ভাবনা বেশি এই টেক্সটটা।
আর এজন্য এই স্ট্র্যাটেজি, এটা জাস্ট একটা স্ট্র্যাটেজি, এটা অনেকেই ব্যবহার করে, এটা ব্যবহার করতে পারেন। বিভিন্ন নিউজ পোর্টালেও এই বিষয়টা থাকে, বিভিন্ন হচ্ছে ব্লগেও তারা এটা দিয়ে রাখে। এটা ইয়েটা বাড়ায়, রিডিং টাইমটা বাড়ায়। যে কোনো আর্টিকেলের যদি আমরা রিডিং টাইমটা একটা, এটা একটা এস্টিমেটেড রিডিং টাইম, তো এই রিডিং টাইমটা আমরা দিয়ে দিতে পারি ক্লায়েন্টকে, এগুলা বোনাস বলা যেতে পারে, ক্লায়েন্ট খুশি হয়। এরপরে হচ্ছে ওয়ার্ড কাউন্টার, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ওয়ার্ড কাউন্টার অনেক টুল আছে, তো আমরা নর্মালি কত ওয়ার্ড লিখব, অ্যাকচুয়ালি আমার মতে আপনারা যদিও 500 ওয়ার্ড 1000 ওয়ার্ডের অনেক গিগ পাবেন যারা 1000 ওয়ার্ড লিখে দিচ্ছে, 500 ওয়ার্ড লিখে দিচ্ছে, বাট এখন অ্যাটলিস্ট 2000 ওয়ার্ড লেখা উচিত একটা আর্টিকেল কমপক্ষে। বাট আরো ভালো বেটার কিছু করতে হলে আপনাকে আরো ভালো 3000 4000 লিখতে হবে। তো মনে করেন যে আমি একটা আর্টিকেল লিখবো, আমার ক্লায়েন্ট বলেছে যে বেস্ট ওয়াশিং মেশিনের উপর একটা আর্টিকেল আমাকে লিখে দাও ইউকে। তো আমার প্রথম কাজ কি হবে, যে গুগলে সার্চ করে দেখব যে বেস্ট ওয়াশিং মেশিন লিখলে যারা রেজাল্টে আসে, আমি কেন লিখছি, কারণ হচ্ছে আমি র্যাঙ্কিং এ আসতে চাই। তো যারা অলরেডি এটার উপর বিভিন্ন আর্টিকেল লিখেছে, মনে করেন এইটা লিখেছে, কয়েকটা আমি গেলাম, 3টা রেজাল্টে গেলাম, আমাকে প্রথমেই দেখে নিতে হবে যে অলরেডি একটা আর্টিকেল আছে বেস্ট ওয়াশিং মেশিনের উপর, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে আমরা আরেকটা পেলাম, এরা হচ্ছে বেস্ট ওয়াশিং মেশিন ইউকে লিখলে টপ রেজাল্টে আছে এরা। তো আমি যদি টপে আসতে চাই, তাহলে এই 3টা আর্টিকেল থেকেও আমার আর্টিকেলটা বেস্ট হতে হবে। এবং তারা যদি এখানে 5000 ওয়ার্ডের আর্টিকেল লিখে রাখে, সে যদি 4000 ওয়ার্ডের আর্টিকেল লিখে রাখে, সে যদি 4000 ওয়ার্ডের আর্টিকেল লিখে রাখে, অ্যাটলিস্ট আমি 2000 ওয়ার্ডের আর্টিকেল লিখলে এখানে আমার কোনো ভ্যালুই নাই, আমি আগেই পিছিয়ে তাদের থেকে। তাদের থেকে বেস্ট আর্টিকেল হতে হবে, এবং আম, শুধুমাত্র কোয়ালিটির দিক থেকে হইলে হবে না, এখানে ওয়ার্ডটা, এই ব্যাপারটা গুগল অনেক প্রায়োরিটি দেয় র্যাঙ্কিং এর ক্ষেত্রে। গুগল সবসময় ওই আর্টিকেলটাকেই প্রায়োরিটি দেওয়ার ট্রাই করে, যে আর্টিকেলটা যখনই আপনি 2000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখেছেন আর যখন একজন 5000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখেছেন, অবশ্যই ওই টপিকটা, ওই 5000 ওয়ার্ডের আর্টিকেলটা ভালোভাবে কভার করবে, যেটা আপনার আর্টিকেল কভার করবে না। ঠিক আছে, যদিও এটা কিছু ক্ষেত্রে ভিন্ন হতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আর্টিকেলের কোয়ালিটি ভালো হয়। সো এই জায়গায় আমাকে দেখতে হবে, এটা এজন্য এক্সাক্ট বলা যায় না যে আপনি 2000ই লিখবেন বা 3000ই লিখবেন। তো আপনি লিখতে পারেন যে আপনি 2000 আর্টিকেলের জন্য এই পরিমাণ ডিমান্ড করছেন বা এই পরিমাণ চার্জ করছেন, বাট ক্লায়েন্ট ক্লায়েন্ট অনুযায়ী বা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এটা আমি বলবো যে ম্যাক্সিমামটা করা উচিত। ঠিক আছে, কারণ এসইও ফ্রেন্ডলি আর্টিকেল কখনো 500 ওয়ার্ডের হতে পারে না, 100 ওয়ার্ডের হতে পারে না, কারণ এটা আসলে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল ওইভাবে বলাই যায় না, কারণ এই পরিমাণ আর্টিকেল গুলো আসলে গুগল সেভাবে পাত্তা দেয় না। হয়তো আপনার আর্টিকেলটা ভালো, এটা হতে পারে, নিঃসন্দেহে ভালো আর্টিকেল হতে পারে, বাট আমাদের ট্রাই করা উচিত অ্যাটলিস্ট 2000 2500 চেয়ে উপর, মানে মিনিমাম 2000 হওয়া উচিত। তারপর আপনারা গিগ করার সময় দেখতে পারেন যে কারা কিভাবে কত ওয়ার্ডের দিচ্ছে, সেভাবে করতে পারেন। বাট আই থিঙ্ক যে আপনারা এই বিষয়গুলো যদি একটু মেনটেন করেন, তাহলে আমি বলবো যারা আমার মতো যে ইংলিশে ভালো না, তারাও আর্টিকেল রাইট করতে পারবেন, এটা নিয়ে গিগ তৈরি করতে পারবেন এবং ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন, সমস্যা হবে না। মোটামুটি আপনাদের একটা ধারণা হয়েছে কিনা আর্টিকেল রাইটিং নিয়ে, মানে এটা কতটুকু, এই ক্লাসটা কতটুকু হেল্প করবে কি আপনাদের? জি,
তো আপনারা সবাই একটা আর্টিকেল রাইট করেন যে কোনো একটা টপিকের উপর, ডেমো, যেটা আপনাদের গিগে আপনারা দিতে পারবেন। আমি আজকে একটা ডেমো করে দেখাতে চেয়েছিলাম, মানে মনে করেছিলাম সময় থাকলে দেখাবো, বাট আমাদের সময় নাই। আর আমি এত ভালো না আর্টিকেল রাইটিংয়ে, আপনারা ট্রাই করলে আমার থেকে আরো ভালো পারবেন। আমি মেথডগুলো বললাম, তারপরেও যদি কোনো ইয়া থাকে, যখন আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, আপনাদের আর্টিকেলগুলো টাস্ক হিসেবে জমা দিবেন, সবাই সবার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, হতে পারে সবাই আরো আমরা শিখতে পারবো পরবর্তী ক্লাসে। আর মারিয়াম আপু আছেন, মারিয়াম আপু আমাদের একটা ক্লাস নেবেন আর্টিকেল রাইটিং এর উপর। ওকে। আগামী ক্লাসে প্রথম প্রথম কিছু সময় মারিয়াম আপুর জন্য ছেড়ে দিব আর্টিকেল রাইটিং নিয়ে। কি বলেন সবাই? আমরা সবাই একটু শিখলাম। জি বলেন। জি, এটা হচ্ছে যদি 1 বছরের পুরনো কোনো অ্যাকাউন্ট হয়, তাহলে এটার লিমিট হচ্ছে পার ডে আপনি 700 হচ্ছে ইউজারকে ফলো করতে পারবেন, 700 জনকে ফলো করতে পারবেন। আর যদি 1 বছরের কম হয় তাহলে 200 জন। এখন ডেটাটা কিছুটা পুরনো, তো 700 জন আছে কিনা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, একসময় ছিল। তো এটা একটু দেখে নেবেন যে 1 বছরের পুরনো অ্যাকাউন্ট হলে এখনো 700টা অ্যালাউ করে কিনা, বাট 200টা ঠিক আছে। 7 দিনে 200 করতে বলেছিলাম। কার কেমন হয়েছে? 50 পার হয়েছে কারো? আমি গতকাল এক্সপেরিমেন্ট করলাম, গত 2 দিনে আমার ফলোয়ার বেড়েছে। আমি সম্ভবত 100 জনকে ফলো করেছিলাম, প্রায় 30টার মতো ফলো ব্যাক পেয়েছি। যারা অ্যাক্টিভ তাদেরকে ফলো করবেন, দেখবেন ফলো ব্যাক পেয়ে যাবেন। যারা একদম অ্যাক্টিভ, যে 5 মিনিট আগেই অ্যাকাউন্ট পোস্ট করা হয়েছে এবং ওই অ্যাকাউন্টে যারা লাইক দিয়েছে, কমেন্ট করেছে, এদেরকে টার্গেট করেন, দেখবেন যে সাথে সাথেই অনেকেই ফলো ব্যাক করে দেয়। আপনি তো লিজেন্ড, এই জন্য। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দিবেন। নাজনীন রহমান আছেন, সানভি ভাই আছেন। সানভি ভাই তো ছিলেন। সামিউল্লাহ ভাই আছেন? আজকে আপনাকে পাওয়া গেল। নাফিস কামাল, মোহাম্মদ শাহানুর রহমান, শাহাবুদ্দিন আহমেদ, মারিয়াম আক্তার মনি, সাব্বির আহমেদ, সাব্বির ভাই নাই, রিয়াজুল করিম, রুহি সাদিয়া অন্তি। অন্তি আপুর কি হয়েছে, কেউ খোঁজ নিয়েছেন? উনি তো রেগুলার ক্লাস করতেন।
আজকে বেশ কয়েকটা ক্লাস করেন না। মোহাম্মদ রাসেল হোসাইন, কে এম মাসরুর হাসান রাফি, মোহাম্মদ তাসিম নাইউনি, মোহাম্মদ জাকারিয়া হোসাইন। শাহাবুদ্দিন ভাই তো ছিলেন। আচ্ছা, জেরিন সুলতানা, তনিকা, ইনান ইরফান, ইনান ইরফান। এক বন্ধু আছে আর এক বন্ধু নাই, কি হয়? সাবরিনা সুগন্ধা আপু আছেন। জি। কে? আপনাকে শুনতে পাই নাই এর আগে, এখন পাচ্ছি। আপনার এই অ্যাটেন্ডেন্স আমি দিয়েছি। রবিউল ইসলাম, স্বাধীন মল্লিক, মোহাম্মদ মাহাদি হাসান, শাহনাজ আক্তার শিমু, অপূর্ব সাহা, ফাহাদ বিন হালিম, ইমতিয়াজ হোসাইন, তাওহিদুল ইসলাম, উম্মে হাফসা তামিম, বসুদেব মন্ডল, স্নিগ্ধা সাহা, আফসানা বিনতে জামান, মোহাম্মদ জাহিদুল ইসলাম। আজকে কেউ কেউ ক্লাস করলেন, আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ছিল। ফারহানা আক্তার নিসা, এস কে আব্দুল করিম, দীপঙ্কর সাহা, রিয়াজ হোসাইন, খাদিজা আক্তার হীরামণি। পরীক্ষা নাই আজকে আপনার? জালাল খান হৃদয়, আহমেদ হৃদয়। আপনার কি পরীক্ষা হচ্ছে এখন? আপনি কি অটো না? ও আচ্ছা। আপনি ম্যানুয়াল। আচ্ছা। ওকে, কারো কোনো কোশ্চেন বা কোনো কিছু শেয়ার করার কিছু আছে কিনা বলতে পারেন। যার যেটা ইচ্ছা যে কোনো একটা টপিকে করবেন, অ্যাটলিস্ট 2000, 2000 বেশি হয়ে যাবে একদিনে। 1000 ওয়ার্ড করেন আপাতত। সবাই 1000 ওয়ার্ড করবেন। ওয়ার্ড কাউন্ট, এটা সম্ভবত আমি স্কিপ করে গিয়েছি। ওয়ার্ড আমরা কিভাবে কাউন্ট করব, এটা খুবই ইজি মেথড। আমরা যে কোনো কন্টেন্টকে কপি করে যে কোনো ওয়ার্ড কাউন্ট টুল, এটা হতে পারে, এরকম আরো অনেক টুল আছে, আমরা দিব, দিলেই এখানে চলে আসবে এই টপিকটা। 209টা ওয়ার্ডের ক্যারেক্টার কতগুলো আছে সেটা দেখাচ্ছে, ক্যারেক্টার কাউন্ট, সেন্টেন্স কতগুলো আছে এবং প্যারাগ্রাফ কয়টা আছে এটা দেখাচ্ছে। ইভেন এখানেও কিছু কিওয়ার্ড স্টাফিং দেখায়, যে কোন কিওয়ার্ড কতবার এবং কত পার্সেন্ট ইউজ হয়েছে এই টুলটা। সো এভাবে আমরা ওয়ার্ড কাউন্টটা করে নিব। ওইটাও অ্যাকুরেট, যে কোনো একটা থেকেই আপনি নিতে পারেন, সমস্যা নেই। টুল ব্যবহার করে নিতে পারেন, মাইক্রোসফট ওয়ার্ড বা হচ্ছে গুগল যে ডক আছে সেখানেও আপনাকে দেখাবে। এক জায়গা থেকে নিলেই হইলো, সমস্যা নেই এটা।
যে কোনো কিছু, টুল তো অনেক আছে। জি। হ্যাঁ, ডুপ্লিচেকে না এসইও টুল, এরকম একটা টুল আছে, স্মল এসইও টুল, সেখানে সম্ভবত পাওয়া যায়। সবকিছু মনে থাকে না সব সময়, পাওয়া গেলে আমাকে একটু শেয়ার করে দিবেন সাথে সাথে। কোন জায়গায় বললেন এটা? আচ্ছা, আমাকে লিঙ্কটা পাঠিয়ে দিন। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।